গুড আফটারনুন স্টুডেন্টস। ইজি টু লার্নিং স্কুলের একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা তো তোমরা জানো আমরা পুরো 11 আর 12-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের উপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই তিনটে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স এই তিনটে কোর্সকে আমরা পুরো ফ্রিতে পুরোটা কভার করে পড়ানোর চেষ্টা করছি। এবং আমরা 11টা পুরোটা অলরেডি কভার করে ফেলেছি। যারা নতুন 11-এ উঠলো, তোমাদের সমস্ত জুনিয়র্স বা তোমাদের সমস্ত ফ্রেন্ডস যারা রয়েছে তাদের সবাইকে বলতে পারো এবং সাজেস্ট করতে পারো যেখানে আমাদের পুরো 11টা থরোলি প্রপারলি ভাবে কভার করা রয়েছে। এবং আমরা এখন 12-এর থার্ড সেমিস্টারটাকে টার্গেট করে আমরা থার্ড সেমিস্টারটা সেপ্টেম্বরের আগে আমরা কভার করে ফেলবো। এবং ইভেন ম্যাট্রিক্সটা অলরেডি থার্ড সেমিস্টারে আমরা কভার করে ফেলেছি। এরপরে রয়েছে ফোর্থ সেম, এবং ফোর্থ সেমের আগে আমরা ফোর্থ সেমটাও কভার করে ফেলবো। এবং নিচে তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা দেখবে লিঙ্ক রয়েছে প্লেলিস্টগুলোর, যে ফিজিক্সের প্লেলিস্ট, কেমিস্ট্রির প্লেলিস্ট, ম্যাথামেটিক্সের প্লেলিস্টের সমস্ত লিঙ্ক রয়েছে। ওখানে গিয়ে তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পাবে এবং তোমাদের জন্য তোমরা যাতে আমাদের সাথে কানেক্ট করতে পারো তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো এবং তোমাদের যার যা ডাউটস, কোয়ারিজ যা তোমাদের রয়েছে সব কিছু তোমরা জিজ্ঞাসা করতে পারো। ওপেন টু অল গ্রুপ একটা। তো তোমরা মানে এই কোর্সগুলো তোমাদের জন্যই আর কি করানো, এবং সম্পূর্ণ ফ্রিতে আমরা কমপ্লিট কোর্সটা প্রোভাইড করছি। ঠিক আছে? তো তোমরা অবশ্যই দেখো, তোমরা কমেন্ট করো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু আমাদের সাথে কানেক্ট করো, এটুকুই আর কি। তো আমরা ক্লাসে আসি। প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখেছিলাম? প্রিভিয়াস ক্লাসে গিয়ে আমরা দেখেছিলাম ফাংশন জিনিসটা পুরোটা দেখেছিলাম, ডেফিনেশনস, এক্সাম্পলস অফ ফাংশন, বিভিন্ন কাইন্ড অফ ফাংশনের এক্সাম্পল দেখেছিলাম, বিভিন্ন নেমিং ফাংশন দেখেছিলাম যেমন সিগনাম ফাংশন, মডিউলাস ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, স্টেপ ফাংশন টাইপ সমস্ত ফাংশনগুলো দেখেছিলাম। তারপরে দেখেছিলাম মেন টাইপস অফ ফাংশন, কি কি ফাংশন দেখেছিলাম, ওয়ান ওয়ান ফাংশন দেখেছিলাম, অন টু ফাংশন দেখেছিলাম, ইনটু ফাংশন দেখেছিলাম, মেনি ওয়ান ফাংশন দেখেছিলাম। তারপর দেখেছিলাম যে ওয়ান ওয়ান আর অন টু মিলে যে ফাংশনটা তৈরি হচ্ছে, ম্যাপিংটা তৈরি হচ্ছে, সেটাকে বাইজেক্টিভ ম্যাপিং বলে, সেটাও আমরা দেখেছিলাম। তো এইরকম আমরা বিভিন্ন পুরোটা কভার করেছিলাম, ফাংশনের টোটাল পার্টটাকে আমরা কভার করেছিলাম। তো টাইপস অফ ফাংশনের পুরো পার্টটাকে আমরা টোটাল কভার করেছিলাম। আচ্ছা, এরপরে আমরা কি দেখেছিলাম? এরপরে আমরা দেখেছিলাম যে এই এই বিভিন্ন টাইপসের ফাংশনগুলো দেখেছিলাম এবং এই বিভিন্ন কাইন্ডস অফ ফাংশনের একটা এক্সাম্পলের লিস্ট দেখেছিলাম, যেখানে আমরা অনেকগুলো ওয়ান ওয়ান ফাংশন দেখেছিলাম, অনেকগুলো অন টু ফাংশন দেখেছিলাম এবং সেগুলো তোমাদেরকে চেক করার জন্য বলেওছিলাম। আশা করছি তোমরা সবাই নিজের হাতে করেছো। ওয়ার্কিং মেথডটা তোমাদের দেখানো হয়েছিল ফাংশনসের, যে কিভাবে ওয়ান ওয়ান চেক করবো, কিভাবে অন টু চেক করবো, এই সমস্ত ওয়ার্কিং মেথডটাকেও দেখানো হয়েছিল। তো এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে? যেটাকে বলা হয় ধ্রুবক অপেক্ষক। ঠিক, কনস্ট্যান্ট ফাংশন যেটাকে বলা হয় ধ্রুবক অপেক্ষক। এফ এ টু বি একটা ফাংশন, এটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক অপেক্ষক, কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক অপেক্ষক কখন বলবো? এই ফাংশনটাকে কনস্ট্যান্ট ফাংশন কখন বলবো বা ধ্রুবক অপেক্ষক কখন বলবো? না দেখো, এ এ থেকে বিতে আমার একটা ফাংশন ডিফাইন করা আছে। ফাংশনটা ডিফাইন করা আছে কোথা থেকে? এ থেকে বিতে আমরা ফাংশনটা ডিফাইন করছি। তো এই ফাংশনটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন তখনই বলবো কি রকম না, দেখো মানে প্রত্যেকটা, ধরো এফ এক্স
ইকুয়াল টু সামথিং কে যদি হয়ে যায়, মানে fx ইকুয়াল টু কে হয়ে যাওয়া মানে কি সামথিং, মানে 1 এরও ইমেজ কে, 2 এরও ইমেজ কে, 3 এরও ইমেজও কে, এরকম একটা ব্যাপার। মানে দেখো এখানে এই যে ফাংশন অফ এক্স এ এখানে কোনো এক্স নেই, মানে যে ইমেজটা পাবো সেটা একটু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, মানে 1 এর ইমেজও কে পাচ্ছি, 2 এর ইমেজও কে পাচ্ছি, মানে এখানে যে ইমেজটা বসাবে ধরো fx ইকুয়াল টু এক্স স্কয়ার, তাই তো আমরা fx ইকুয়াল টু এক্স স্কয়ার বলছি কেন, যে হ্যাঁ x এর ইনপুট দিচ্ছি 1, তার জন্য 1 স্কয়ার দিয়ে 1 আসছে, fx ইকুয়াল টু এক্স স্কয়ারে x এর ইনপুট 2 দিচ্ছি তার জন্য 4 আসছে, 3 দিচ্ছি তার জন্য 9 আসছে, তার মানে f অফ 1 যদি হয় কে আসছে, 2 যদি হয় কে আসছে, মানে 1 2 3 4 5 যাই তুমি এলিমেন্ট নাও তার জন্য একটা ফিক্সড এলিমেন্ট, ফিক্সড কনস্ট্যান্ট পাবো, ঠিক, মানে 1 2 3 4 এ দেখো এখানে এ এলিমেন্ট নিয়েছি 1 2 3 4 যাই নিয়েছি তার জন্য দেখো ও 8 দিচ্ছে, মানে fx ইকুয়াল টু 8 অ্যাকচুয়ালি আমার এখানে 8 নিয়েছি একটা কনস্ট্যান্ট পার্টিকুলারলি, তো সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ফাংশন, ঠিক, প্রত্যেকটা এক্স এলিমেন্টের জন্য আমি বি তে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালু পাবো, ঠিক, মানে বি সেটে যে আমি প্রতিবিম্বটা পাচ্ছি, ইমেজটা পাচ্ছি, এটা একটা পার্টিকুলার কনস্ট্যান্ট পাচ্ছি, একপদী সেট আর কি, মানে মানে বি সেটে যে এলিমেন্টটা পাচ্ছি সেটা একটাই পদ দিচ্ছে, ঠিক আছে, সেই পদটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে আর কিচ্ছু দিচ্ছে না, বি সেটে একটা মাত্র এলিমেন্ট দিচ্ছে, সেই এলিমেন্টটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে fx ইকুয়াল টু কে টাইপ একটা কিছু দিচ্ছে, সেই fx ইকুয়াল টু কে টাইপ যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, সেই টার্মটাকে আমরা বলছি কি ধ্রুবক চিত্রণ, বোঝা গেল, সেই টার্মটাকে আমরা বলছি কি ধ্রুবক চিত্রণ, সেই এই জন্য আমরা দেখিয়েছি f1 f2 f3, মানে প্রত্যেকটার জন্যই দেখো f1 f2 f3 ইকুয়াল টু কে, দেখো প্রত্যেকটা তাহলে f1 ইকুয়াল টু আমি বলতে পারি f2 ইকুয়াল টু f3, রাইট, তো দিস ইজ নোন অ্যাজ কনস্ট্যান্ট ফাংশন, ঠিক, বা ধ্রুবক অপেক্ষক, ঠিক আছে, কনস্ট্যান্ট ফাংশন, তার মানে যদি ম্যাথমেটিক্যালি বলি যে f a to b একটা ম্যাপিং ডিফাইন করা আছে and f of a equal to something k বা c যা নেবে for all, মানে প্রত্যেকটা a যদি a তে থাকে, ঠিক, প্রত্যেকটা a এর জন্য আমি একটাই কনস্ট্যান্ট পাচ্ছি, মানে কি গ্রাফটা যদি আমি ড্র করতে যাই, ধরো x একটা ইনপুট দেওয়ার জন্য, মানে a একটা পার্টিকুলারলি ইনপুট দিচ্ছি, মানে এই যে গ্রাফটা আমার এখানে ড্র করা আছে, দেখো মানে a একটা পার্টিকুলারলি, মানে এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস, দেখো y ইকুয়াল টু c, মানে প্রত্যেকটা a এর জন্য আমি একটা ভ্যালু পাচ্ছি c, মানে এই যে যদি আমি গ্রাফটা টানি, ধরো a মানে fx ইকুয়াল টু সাপোজ আমি দিলাম fx ইকুয়াল টু ধরো আমি নিচ্ছি মানে y এর একটা ভ্যালু, মানে y ইকুয়াল টু তো fx হয়, fx এর ভ্যালু ধরো নিচ্ছি 5, তার মানে কি, মানে y এর ভ্যালু 5, মানে মানে y এর ভ্যালু 5 সবকিছুর জন্য, 1 এর জন্য y এর ভ্যালু 5, 2 এর জন্য y এর ভ্যালু 5, 3 এর জন্য y এর ভ্যালু 5, 4 এর জন্য y এর ভ্যালু 5, বুঝতে পেরেছো, মানে 1 এর জন্য 1 5 দিচ্ছে, মানে এটা কি 1,5 2,5 3,5, প্রত্যেকটার জন্য ও কি ভ্যালু দিচ্ছে 5 ভ্যালুই দিচ্ছে, আর কোনো ভ্যালু দিচ্ছে, 1 এর জন্য 5 2 এর জন্য 5 3 এর জন্য 5 4 এর জন্য 5, মানে x এর যাই ভ্যালু নাও তার জন্য y একটাই ভ্যালু দেবে 5, তো এটা হচ্ছে y ইকুয়াল টু 5 এর লাইনটা, তো এইটা হচ্ছে একটা গ্রাফ, মানে যে কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফ, তো মানে সেখান থেকে তাহলে আমরা কি বলতে পারছি যে রেঞ্জ, কনস্ট্যান্ট ফাংশনের রেঞ্জ কন্টেন অনলি ওয়ান এলিমেন্ট, মানে কনস্ট্যান্ট ফাংশনের রেঞ্জে অনলি একটা মাত্র এলিমেন্ট থাকবে, একটা মাত্র এলিমেন্ট থাকবে, বোঝা গেল, কনস্ট্যান্ট ফাংশনের রেঞ্জে অনলি একটা মাত্র এলিমেন্ট থাকবে,
এই জন্য বলছে যে রেঞ্জ অফ আ কনস্ট্যান্ট ফাংশন কন্টেইনস অনলি ওয়ান এলিমেন্ট। ঠিক আছে, তো এবার ধরো ব্যাপারটা কি না, সরি, মানে ধরো এটা একটা, এখান থেকে এখানে একটা ম্যাপ করছি, ধরো সাপোজ এখান থেকে এখানে একটা ম্যাপ করছি, ধরো সাপোজ মানে ধরো এক্স ওয়াই জেড, মানে 1 2 3 ধরো। তো এখানে ধরো এ বি সি, মানে 1 ও গিয়ে এতে ম্যাপ করেছে, 2 ও গিয়ে এতে ম্যাপ করছে, 3 ও গিয়ে এতে ম্যাপ করছে। মানে কি এফ অফ 1 ও যে ভ্যালু দিচ্ছে, এফ অফ 1 ও এ ভ্যালু দিচ্ছে, এফ অফ 2 ও দিচ্ছে এ ভ্যালু, এফ অফ 3 ও দিচ্ছে। বোঝা গেল? দিস ইজ দ্য কনস্ট্যান্ট ফাংশন only contains one element। ঠিক, এরপরে বলছে উপাদান স্থির অপেক্ষক বা যেটাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন, রাইট? কি আইডেন্টিটি ফাংশন? আইডেন্টিটি ফাংশন জিনিসটা কি? আইডেন্টিটি আমরা রিলেশনে করেছিলাম, আইডেন্টিটি রিলেশন, তাই তো, উপাদান স্থির সম্বন্ধ। মানে তুমি ধরো ইনপুট একটা, আমি ইনপুট একটা ম্যাপিং আইনা আমার সামনে, আমারই ইমেজ আসছে, মানে ধরো 1 একটা এলিমেন্ট, সে ম্যাপিং এ পার্টিসিপেট করেছে, ও আউটপুটে 1ই পাচ্ছে। 2 একটা এলিমেন্ট, ও ম্যাপিং এ পার্টিসিপেট করছে, ও 2ই পাচ্ছে। 3 একটা এলিমেন্ট, সে ম্যাপিং এ পার্টিসিপেট করছে, 3ই পাচ্ছে। তো দিস ইজ নোন অ্যাজ আইডেন্টিটি। তো আইডেন্টিটি ম্যাপিং, সেটাকে আমরা আই এ দিয়ে লিখি। তো আইডেন্টিটি ম্যাপিংটা এ থেকে এ তে একটা ম্যাপিং। ঠিক, যখন আই এ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ফর অল এক্স বিলংস টু এ। ঠিক আছে, মানে আই এ টু এ তে একটা ম্যাপিং, যেখানে আই এর রেঞ্জ, মানে আই এর ক্ষেত্র, আই এর পাল্লা কি না সব এ। ঠিক, তো মানে কি বলতো, মানে যদি আর একটু ভালো করে বলতে চাও, দেখো মানে যদি ডেফিনেশনটা দেখতে যাও, যে এফ এ থেকে এ তে একটা ম্যাপিং, তাই তো, এফ এ থেকে এ তে একটা ম্যাপিং, এবং সেই ম্যাপিংটা কিভাবে ডিফাইন হচ্ছে, যে এফ এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এ। মানে দেখো প্রত্যেকটা 1, এফ অফ 1 নিচ্ছ তার জন্য 1 পাচ্ছ, এফ অফ 2 নিচ্ছ তার জন্য 2 পাচ্ছ, এফ অফ 3 নিচ্ছ তার জন্য 3 পাচ্ছ। সেটাই আর কি বলতে চাইছি। ঠিক আছে, মানে ওই জন্য বলছি আই এ এক্স ইকুয়াল টু এক্স, মানে আমরা এখানে ম্যাপিংটা আই এ এক্স দিয়ে ডিফাইন করছি, তাই আই এক্স বলছি, যে আই এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স ইকুয়াল টু এ, এক্স বিলংস টু এ। বোঝা গেল? তো আচ্ছা, আইডেন্টিটি ম্যাপিং একটা হচ্ছে অন টু ম্যাপিং। ঠিক আছে, দেখো প্রত্যেকটা এলিমেন্টারি একটা করে, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টারি একটা প্রি ইমেজ আছে ডোমেনে, তাই তো। তো এটা হচ্ছে আই এ, তো আই এক্স ইকুয়াল টু এক্স, তো এটা অন টু ম্যাপিংও হবে অ্যাজ ওয়েল অ্যাজ 1 1 ম্যাপিংও হবে। ঠিক আছে, এক চিত্রণও হবে আর উপরিচিত্রণও হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটার জন্য একটা করে ইন্ডিভিজুয়াল ইভেন্ট, 1 এর জন্য 1 পাচ্ছ, 2 এর জন্য 2 পাচ্ছ, 3 এর জন্য 3 পাচ্ছ। ঠিক আছে, 4 এর জন্য 4 পাচ্ছ। তো এই মানে আইডেন্টিটি ম্যাপিংকে আমরা তাহলে একটা বাইজেক্টিভ ম্যাপিংও বলতে পারি। তার মানে কি 1 1 কন্ডিশনেও হোল্ড করছে, অন টু কন্ডিশনেও হোল্ড করছে, তাই আমি একটা আইডেন্টিটি ফাংশন, যে আইডেন্টিটি ম্যাপিং, সেটাকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বলতেই পারবো, তাই তো। আমার সব কন্ডিশনগুলো তো হোল্ড করে যাচ্ছে, 1 1 কন্ডিশনও হোল্ড করে যাচ্ছে, অন টু কন্ডিশনও হোল্ড করে যাচ্ছে, তাই জন্য আমরা আইডেন্টিটি ম্যাপিংটাকে একটা বাইজেক্টিভ ম্যাপিং বলে দিতে পারছি। দেখো ক্লিয়ার? তো মানে এখানে যদি আমি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, দেখো এ যদি একটা এক্স ওয়াই জেড হয়, তাহলে আই এগুলো কি কি হবে? এক্স এর জন্য কি ইমেজ পাবো? এফ অফ এক্স এর জন্য এক্স পাবো, এফ অফ ওয়াই এর জন্য কি পাবো? ওয়াই পাবো, এফ অফ জেড এর জন্য কি পাবো? জেড পাবো।
তাই না? এক্স এর জন্য এক্স পাবো, ওয়াই এর জন্য ওয়াই পাবো, জেড এর জন্য জেড পাবো। তার মানে আই এর সেটটা কিরকম হবে? আই এর সেটটা এরকম হচ্ছে না, এক্স কমা এক্স, ওয়াই কমা ওয়াই কমা জেড কমা জেড, এরকম টাইপের সেটটা হয়ে যাচ্ছে না? মানে এক্স এক্স এ ম্যাপ করছে, ওয়াই ওয়াই তে ম্যাপ করছে, জেড জেড এ ম্যাপ করছে। এক্স এক্স এ ম্যাপ করছে, ওয়াই ওয়াই এ ম্যাপ করছে, জেড জেড এ ম্যাপ করছে। তার মানে এর যদি গ্রাফটা আমি করতে চাই, মানে কি আমার এফ এক্স ইকুয়াল টু এক্স, এফ এক্স ইকুয়াল টু এক্স এর গ্রাফের মতো গ্রাফ না? এফ এক্স মানে কত? ওয়াই, ওয়াই ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স, তাই তো? এর গ্রাফটা কি ওয়াই ইকুয়াল টু সামথিং, মানে ওয়াই ইকুয়াল টু এক্স টাইপের গ্রাফ না এর গ্রাফটা? মানে ওয়াই ইকুয়াল টু এক্স, মূল বিন্দুগামী সরল রেখা, আইডেন্টিটি ফাংশন, যার ডোমেনটা কি, ডোমেনটাও আর কোডোমেনটাও আর রেঞ্জটাও আর, মানে ম্যাপিং এ তো সবাই পার্টিসিপেট করছে, কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকার তো কোনো গল্পই নেই। তো এখানে তাই জন্য আমরা বলছি আইডেন্টিটি ডোমেনও, আইডেন্টিটি ম্যাপিং এর ডোমেন অফ, মানে এইরকম লেখো ডি অফ আই লিখতে পারো, যে এটা আর হবে, আর কোডোমেন, কোডোমেন বলো না, রেঞ্জ বলো, কারণ এখানে রেঞ্জ আর কোডোমেন সমান, যেহেতু এটা ইনজেক্টিভ ম্যাপিং তাই জন্য এই সাবজেক্টিভ ম্যাপিং, তাই কোডোমেন আর রেঞ্জ সমান। তাহলে রেঞ্জ অফ আই, ডোমেন অফ আই এ দিচ্ছি, হ্যাঁ, রেঞ্জ অফ আই এ কত হবে আর, ঠিক আছে, কোডোমেন আর রেঞ্জ তার মানে এখানে সমান। গ্রাফটা বোঝা গেল? দেখো মূল বিন্দুগামী সরলরেখা, ওয়ান এর জন্য যদি গ্রাফটা আঁকতে চাও, দেখো মূল বিন্দুগামী সরলরেখা কেন বলছি, দেখো ওয়ান এর জন্য ওয়ান, টু এর জন্য টু, থ্রি এর জন্য থ্রি, ফোর এর জন্য ফোর, ফাইভ এর জন্য ফাইভ, সিক্স এর জন্য সিক্স। দেখো y ইকুয়াল টু এক্স, একটা মূল বিন্দুগামী, মাইনাস নাও তাতেও হবে, y ইকুয়াল টু এক্স, এটা মূল বিন্দুগামী সরলরেখা পাচ্ছ না? ওয়ান এর জন্য ওয়ান, টু এর জন্য টু, থ্রি, মাইনাস ওয়ান এর জন্য মাইনাস ওয়ান, মাইনাস টু এর জন্য মাইনাস টু, মাইনাস থ্রি এর জন্য মাইনাস থ্রি, মানে সব কিছুর জন্য দেখো, তার মানে এটা মূল বিন্দু দিয়ে যাওয়া সরলরেখা। দেখো ওই পয়েন্টটা, ওয়ান এর জন্য ওয়ান, টু এর জন্য টু, থ্রি এর জন্য থ্রি, ফোর এর জন্য ফোর, ওয়ান ওয়ান কমা ওয়ান, এই তো এরকম তো, টু কমা টু লেখার দরকার নেই, বুঝতেই পারছো, টু কমা টু, থ্রি কমা থ্রি, ফোর কমা ফোর, ফাইভ কমা ফাইভ, এরকম মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান, মাইনাস টু কমা মাইনাস টু, মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি, মাইনাস ফোর কমা মাইনাস, বোঝা যাচ্ছে তো? y ইকুয়াল টু এক্স, ক্লিয়ার? তো সেটাই বলছি, তার গ্রাফটাই যে y ইকুয়াল টু এক্স টাইপ, এইটা তো, এটা ও মূল বিন্দুগামী সরলরেখা, এটা এক্স অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস দাও, তাই এক্স এক্স ড্যাশ দাও, y ড্যাশ দাও, যা দাও, y ড্যাশ দাও, এক্স এক্স ড্যাশ দাও, এটা এক্স, বোঝা গেল? ক্লিয়ার? তো এইটা হচ্ছে তোমার কি বলে, তো হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার আইডেন্টিটি ফাংশনের গ্রাফ। এরপরে আমরা ইকুয়ালিটি অফ টু ফাংশনস, মানে দুটো ফাংশনের সমতা, দুটো অপেক্ষকের সমতা বলতে কি বোঝায় এটা আমরা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো ইকুয়ালিটি অফ এ টু ফাংশন, মানে দুটো ফাংশনের সমতা বলতে কি বোঝায়, কিভাবে বুঝবো যে দুটো এফ আর জি কে সমান কখন বলা হবে? এফ আর জি কে সমান কখন বলা হবে না, যদি সমান মানে কি, মানে আমার এফ আর জিতে আছে কি, মানে এফ এ একটা ডোমেন আছে, এফ এ একটা কোডোমেন আছে, এফ এ একটা জি এ একটা ডোমেন আছে, জি একটা কোন ফাংশন মানেই তো, ফাংশন মানে কি ডোমেন কোডোমেন রেঞ্জ ছাড়া আর কিছু কিছু আছে? আমরা তো দেখেছি ডোমেনের ডেফিনেশন দেখেছি, কোডোমেনের ডেফিনেশন দেখেছি, তো মানে আমি এফ আর জি কে সমান বলবো, মানে এফ একটা ফাংশন, এফ একটা ফাংশন,
জি আর একটা ফাংশন, এফ একটা ফাংশন, জি একটা ফাংশন। এফ আর জি কে আমি সমান বলবো কখন, মানে এফ এর ক্ষেত্র মানে ডোমেন অফ এফ ইকুয়াল টু, মানে এফ এর ক্ষেত্র আর জি এর ক্ষেত্র যদি সমান হয়, মানে ডোমেন অফ এফ ইকুয়াল টু ডোমেন অফ জি যদি হয়, ঠিক, ডোমেন আর এফ যদি মানে ডোমেন মানে এফ এর ক্ষেত্র আর ডি এর জি এর ক্ষেত্র মানে ডোমেন অফ এফ আর ডোমেন অফ জি যদি সমান হয়, ঠিক, মানে আর কি না, প্রত্যেকটা এক্স, ধরো এটা 1 নাম্বার কন্ডিশন, আর 2 নাম্বার কি আমরা বলবো যে সব ফর অল এক্স, ফর অল এক্স, এক্সটা কোথা থেকে, ডোমেন অফ এফ অর ডোমেন অফ, for all x belongs to domain of a, for all x belongs to domain of g, এর জন্য আমরা যদি বলি যে fx equal to gx হয়, বোঝা গেল, মানে প্রত্যেকটা x belongs to domain of a or x belongs to domain of g এর জন্য fx আর gx যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ f আর g, f equal to g ইকুয়ালিটি কন্ডিশন হোল্ড করে, ঠিক আছে। ওই জন্য দুটি চিত্রণ এফ আর জি এর সমতা এফ ইকুয়াল টু জি প্রতীক দ্বারা সমান দেখানো হয়, মানে এফ ইকুয়াল টু জি কন্ডিশন এফ ইকুয়াল টু জি দিয়ে দেখানো হয়। যদি ডোমেন অফ এফ আর ডোমেন অফ জি যদি আনইকুয়াল হয়ে যায়, মানে ধরো এরকম বলছি যে ডোমেন অফ এফ নট ইকুয়াল টু ডোমেন অফ জি, মানে কি ডোমেন অফ এফ এর কমপক্ষে মানে ডোমেন অফ এফ এ কম করে একটি পদ এক্স এর জন্য কি, আর মানে ডোমেন অফ আমি কি বলছি, মানে প্রত্যেকটা পদ এক্স এক্স বিলংস টু ডোমেন অফ এফ আর এক্স বিলংস টু ডোমেন অফ জি এর জন্য এফ এক্স ইকুয়াল টু জি এক্স হতে হবে। মানে এবার আমি ডোমেন অফ এফ এ কম করে একটি পদ, মানে ধরো এমন একটা পদ এক্স পেয়ে গেলাম ডোমেন অফ এফ এ, যাতে করে এফ এক্স আর জি এক্স যদি সমান হয় না হয়, মানে ধরো এক্স এমন একটা পদ ডোমেন অফ এফ এ পেয়ে গেলাম, ধরো ডোমেন অফ এফ এ পেয়ে গেলাম বা ডোমেন অফ জিতে পেয়ে গেলাম, যার জন্য সাজ দ্যাট যাতে করে আমরা বলতে পারি যে ধরো মানে এফ এক্স একটা পদ, ধরো সাপোজ একটা পদ ডোমেন অফ এফ এ পেয়ে গেলাম, যাতে করে যে এফ এক্স আর জি এক্সটা যদি সমান না হলো, এফ এক্স নট ইকুয়াল টু যদি জি এক্স হয়ে যায়, তার মানে কি এফ এক্স নট ইকুয়াল টু জি এক্স মানে কি এফ নট ইকুয়াল টু জি, মানে তখন এই দুটো ফাংশনের ইকুয়ালিটি হোল্ড করলো না, এফ আর জি সমান হলো না, এই দুটো ফাংশনের ইকুয়ালিটি কন্ডিশন হোল্ড করলো না, বোঝা গেল। তো এই দুটো ফাংশনের ইকুয়ালিটি কন্ডিশন হোল্ড করলো না কেন, মানে বোঝা গেল যে কমপক্ষে একটা করে, কমপক্ষে একটা পদ ডোমেন অফ এফ বা জি এর আমি পেয়ে গেলাম, যাতে করে এফ এক্স নট ইকুয়াল টু জি এক্স, ঠিক আছে। তার মানে কি এফ এক্স এফ নট ইকুয়াল টু জি, ঠিক আছে। এই জন্য লিখেছে যে দুটি চিত্রণ এফ আর জি এর সমতা এফ ইকুয়াল টু জি দ্বারা প্রকাশ করা হয়, স্পষ্টত ডোমেন অফ এফ নট ইকুয়াল টু ডোমেন অফ জি, বা অথবা ডোমেন অফ এফ এর কমপক্ষে একটি পদ এক্স এর জন্য এফ এক্স নট ইকুয়াল টু জি এক্স হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা বলতে পারবো না, মানে এই কন্ডিশনটা হোল্ড করলো না, নেগেশন হয়ে গেল, ঠিক, বোঝা গেল। তো আমরা চেক তো আমরা এখানে ব্যাপারটা চেক করার চেষ্টা করেছিলাম যে হচ্ছে তো, ঠিক আছে। তো আমরা এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছিলাম যে এ ইকুয়াল টু সাপোজ দিয়ে দিয়েছিলাম যে 1 2 3 আর বি ইকুয়াল টু দিয়ে দিয়েছিলাম আমরা ধরো 1 8 27, আর এফ একটা ম্যাপিং দিয়েছি কোথা থেকে এ টু বি তে, যাতে করে এফ এক্স ইকুয়াল টু
এক্স এর কিউব, আর জি একটা ম্যাপিং দিয়েছি, এটাও এ থেকে বিতে, যাতে করে জি এক্স ইকুয়াল টু আমরা বলছি কি না 6x² প্লাস 11x, সরি মাইনাস 11x প্লাস 6। ঠিক আছে, তাহলে তাহলে এখন কি আমার দেখতে হবে যে মানে এফ আর জি, মানে এফ ইকুয়াল টু জি হচ্ছে কিনা আমাকে দেখাতে হবে, তাই তো? প্রত্যেকটা এলিমেন্টের জন্য মানে এক্স 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 এক্সটার প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাকে কি দেখাতে হবে যে হ্যাঁ আমার এফ এক্স আর জি এক্সটা সমান হচ্ছে। ঠিক আছে, তো আমি এফ ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট 1 2 3 এর জন্য আমাকে আমার এফ এক্স এর ভ্যালুগুলো কি হয় দেখতে হবে, এবং জি এক্স এর ভ্যালুগুলো কি হয় দেখতে হবে, এবং যদি সমান হয়ে যায় তাহলে আমি বলতে পারবো। তো এখন দেখো ডোমেনের এলিমেন্ট প্রথমে কি 1, তাহলে এফ অফ 1 এর ভ্যালুটা দেখো বের করেছে এখানে 1 এর কিউব, তার মানে 1। আচ্ছা, আবার জি অফ 1 মানে কত? ডি অফ ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাকে জি অফ এক্সও চেক করতে হবে। দেখো 6 ইন্টু 1² মাইনাস 11 ইন্টু 1 প্লাস 6, দেখো তার মানে এটা 1ই হচ্ছে, তাই তো? 6 মাইনাস 11 প্লাস 6, 6 6 কেটে গেল, সরি 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 6 6 12, 12 মাইনাস 11 দ্যাট ইজ 1, তাই জন্য জি অফ 1টা 1 হয়ে যাচ্ছে। এখান থেকে বলে দিতে পারি যে এফ অফ 1 ইকুয়াল টু জি অফ 1, রাইট? ঠিক আছে, বলা যাচ্ছে তো? আচ্ছা, এফ অফ 2 এর জন্য কি পাচ্ছি? 2 এর কিউব দ্যাট ইজ 8, তাই তো? 8 পাচ্ছি তো। আবার জি অফ 2 কত পাচ্ছি? জি অফ 2 পাচ্ছি কত? 6 ইন্টু 2² মানে কত? এটা হচ্ছে 424 মাইনাস 22, দাঁড়াও নীল রেডে লিখি নাহলে বুঝতে পারবে না, মানে 24 মাইনাস 22 প্লাস 6 কত হয়? 8 হয় তো? 24 আর 6 30, 30 মাইনাস 22 মানে কত হয়? 8, তাই তো? 8 হয়। তার মানে জি অফ 2টাও কত হয়ে গেল? জি অফ 2টাও হয়ে গেল 8, তাই তো? তার মানে এফ অফ 2 ইকুয়াল টু জি অফ 2 হয়ে যাচ্ছে, হচ্ছে তো? আচ্ছা, তারপর এফ অফ 3 মানে কত? এখানেই করি। এফ অফ 3 মানে কত? 27। এফ অফ জি অফ 3 মানে কত? 27। দেখো 3 9, তারপর 6 9 54, 54 মাইনাস 33 প্লাস 6, তার মানে কি কত হচ্ছে? দেখো 54 60, 60 মাইনাস 60 মাইনাস 33 27। তার মানে এখানে কি হলো? এফ অফ 3 ইকুয়াল টু জি অফ 3 হোল্ড করে যাচ্ছে। তার মানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স হোল্ড করে যাচ্ছে, ব্যাস মিটে গেল। তার মানে কি এফ আর জি অপেক্ষক দুটো সমান, এফ এফ ইকুয়াল টু জি, প্রমাণিত, তাই তো? তার মানে এফ ইকুয়াল টু জি হোল্ড করে যাচ্ছে, তাই তো? মানে এফ এক্স ইকুয়াল টু জি এক্স হোল্ড করে যাচ্ছে, দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল টু জি হোল্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা কি দেখব? এবার কিছু ইম্পর্টেন্ট টুলস আমাদের কাছে দেখার, ঠিক আছে? যাই হোক, মানে এটার প্রুফটা যদি করতে চাও অনেকগুলো প্রুফ হয়ে যায়। তোমরা যদি চাও আমি পরে এই প্রুফগুলো দেখাতে পারি। মানে এখন নর্মাল কোর্সের মধ্যে তো এটা একটু আউট অফ দ্য কোর্স, কিন্তু আমাদের যেই পরীক্ষাগুলোর জন্য আমাদের এই ট্রিক্সটা খুব কাজে লাগে, ঠিক আছে? নাম্বার অফ 1 1 ফাংশন, নাম্বার অফ 1 2 ফাংশন খুব কাজে লাগে যেই পরীক্ষাগুলোর জন্য। এবং আমরা এই কয়েকটা টুলস বা কয়েকটা ট্রিক্স যদি জানি, তাহলে আমরা মানে চোখ বন্ধ করে যে কোনো অপশনস গুলোকে দাগ দিয়ে দিতে পারি, দাগিয়ে ফেলতে পারি, ঠিক আছে? তো আমরা এই প্রমাণটাই আমরা এখনই আসবো না, আমি জাস্ট তোমাদেরকে লিস্ট করে কন্ডিশনস গুলো দেখানোর চেষ্টা করব আজকে, যাতে করে তোমরা অ্যাটলিস্ট এমসিকিউস গুলোর অ্যান্সার খুব সহজে করে ফেলতে পারো, ঠিক আছে? তো
এই জন্য আমি তোমাদের লিস্টটা তোমাদের কাছে সামনে তুলে ধরেছি। আশা করছি তোমাদের এটা এই লিস্টটা দেখার পর তোমাদের নাম্বার অফ ম্যাপিংস বা অপেক্ষক ফর ওয়ান ওয়ান ফাংশন, অন টু ফাংশনস বা নাম্বার অফ অন টু ফাংশনস, ওয়ান ওয়ান ফাংশনস আর নাম্বার অফ বাইজেকশন গুলো বের করতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, মানে তোমাকে একটা আরবিটারি ম্যাপিং ডিফাইন করে দিল এবং তুমি সেখানে সেটটা দেখেই তুমি বলে দিতে পারবে যে হ্যাঁ ডোমেন কোডোমেনের মানে কত কে বড় কে ছোটর জন্য তুমি বলে দিতে পারবে যে হ্যাঁ এই কন্ডিশন গুলো হোল্ড করে যায়। মানে খুব সহজে নাম্বার অফ অন টু ম্যাপস, নাম্বার অফ ওয়ান ওয়ান ম্যাপস এগুলো খুব সহজেই তোমরা বলে দিতে পারবে, তাই তো? তো দেখো খুব ভালো করে দেখো, দেখো এ টু বি আমি একটা ফাংশন নিয়েছি, তাই তো? এ ফাংশনটা, আচ্ছা এ আর বি দুটো অশূন্য সেট, মানে নন এমটি সেট। ঠিক আছে, এ টু বি আমি একটা ফাংশন ডিফাইন করেছি। ওকে, যেখানে এ নাম্বার অফ এলিমেন্ট রয়েছে এমটা, মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইকুয়াল টু আমি বলছি এম, and number of elements in B এটা রয়েছে n। আর f a to b একটা ফাংশন। ঠিক, এবার a তে কিছু m টা এলিমেন্ট রয়েছে, b তে n টা এলিমেন্ট রয়েছে। এখন কি কি কেস আসতে পারে? এক নাম্বার কেস আসতে পারে আইদার m টা n এর থেকে বড়, দুই নাম্বার কেস আসতে পারে m টা n এর থেকে ছোট, আর তিন নাম্বার কেস আসতে পারে m ইকুয়াল টু n। এই তিনটে কেস আমাদের আসতে পারে, আইদার m টা n এর থেকে বড়, m টা n এর থেকে ছোট, আর m টা n এর সমান। এই তিনটে কেস আসতে পারে আমাদের হাতে। আমি এই তিনটে কেস নিয়ে এখন অ্যানালিসিস করব যে কোন কেসে কখন কি হয়, এটা আমরা এবার দেখার চেষ্টা করব। যদি m গ্রেটার দ্যান n হয়, তাহলে m গ্রেটার দ্যান n হলে তখন মানে আমি একটা f a to b ম্যাপিং নিলাম, যার জন্য যেই ম্যাপিং এ এটার a তে নাম্বার অফ এলিমেন্টস বেশি আছে b এর থেকে, b এর নাম্বার অফ এলিমেন্টের থেকে a এর নাম্বার অফ এলিমেন্ট বেশি আছে। তখন মানে a তে ধরো বলে দিয়েছি আমি m টা এলিমেন্ট আছে আর b তে n টা এলিমেন্ট আছে। তো তোমাকে এমন কিছু দিয়ে দিল, তোমাকে এমন একটা এ দিল যেখানে তুমি নাম্বার অফ এলিমেন্টস জানো, এবং বিও দিয়ে দিল যেখানে তুমি নাম্বার অফ এলিমেন্টস জানো। তাহলে তুমি কি শোয়ার, তুমি তো ইজিলি যদি তুমি এই ফর্মুলাটা জানতে পারো, জানা থাকে তোমার যে n টু দি পাওয়ার m nc1, এটা বায়োনোমিয়াল দিয়ে আসে বেসিক্যালি, nc1 into n minus 1 whole to the power n, nc2 into n minus 2 whole to the power n, nc3 into n minus 3 whole to the power n ডট 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 করে। তো এই মানে এবার তোমার এখানে জানো n টা কি, বি তে যতগুলো এলিমেন্ট আছে, m টা কি এ তে যতগুলো এলিমেন্ট আছে, জাস্ট এই রিলেশনটা যদি তুমি এই এখন এই লেভেলে তুমি ফর্মুলা হিসাবেই দেখো, যদি ফর্মুলা ভাবো তাহলে তুমি ইজিলি বলে দিতে পারছো যে টোটাল নাম্বার অফ অন টু ফাংশন এতগুলো। ঠিক, মানে দেখো এখানে এখানে এনটা ছোট আর এমটা বড়, মানে কি আমার এ তে অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট পড়ে রয়েছে। যদি এই দেখো এটা একটা এ হয় আর এটা একটা বি হয়, তো দেখো এখানে ধরো এনটা এলিমেন্ট আছে, এখানে এমটা এলিমেন্ট আছে বলছি, আর এনটার থেকে এমটা বড়, মানে কি এনে এম এ অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট পড়ে রয়েছে না।
তাদের জন্য আমার অন টু ফাংশন বের করতে হচ্ছে। মানে এখানে প্রত্যেকটা এলিমেন্টের পি ইমেজ আমি এখানে পেয়ে গেছি, মানে এন এর প্রত্যেকটা এলিমেন্টের পাকবিম্ব এতে পেয়ে গেছি, বি এর প্রত্যেকটা এলিমেন্টের। তো এবার কতগুলো পাকবিম্ব পাবো সেটা আমাকে এই ফর্মুলা ইউজ করে করতে হবে। কিন্তু ওয়ান ওয়ান ফাংশনটা জিরো যে এটা ট্রিভিয়ালি বলতে পারছো। দেখো এম এ অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট রয়ে গেছে যাদের ইমেজ তো নেই এনে, তাই না? এম তো এন এর থেকে বড়, তো এম এ তো অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট এখনো রয়ে গেছে যাদের ইমেজ বি তে নেই, এতে অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট রয়ে গেছে, ডোমেনে অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট রয়ে গেছে যাদের ইমেজ বি তে নেই। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রত্যেকটা এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এর জন্য এক্স ইকুয়াল টু ওয়াই হলো না, রাইট? তো নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন জিরো, সো টোটাল নাম্বার অফ বাইজেকশন ইফ অফ কোর্স জিরো। ঠিক আছে? তেমনি যদি এবার সেকেন্ড কেসটা যদি আমরা দেখতে চাই, কি হলো? আচ্ছা, যদি সেকেন্ড কেসটা আমরা দেখতে যাই, হ্যাঁ যদি সেকেন্ড কেসটা দেখতে চাই, মিনিট কি হচ্ছে, হ্যাঁ যদি আমরা সেকেন্ড কেসটা দেখতে চাই, আচ্ছা এটা আমি মুছে দিলাম, হ্যাঁ হ্যাঁ যদি আমরা সেকেন্ড কেসটা দেখতে চাই, কি না ধরো এখানে এ থেকে বি তে ম্যাপ করছি, এবার আমি কি বলে দিচ্ছি যে এম লেস দ্যান এন, মানে এ কার্ডিনালিটি এটা ছোট বি এর থেকে, মানে মানে এটা যদি বি এর থেকে ছোট হয় তার মানে কি বি তে মানে ডোমেনটা ছোট, কোডোমেনটা বড়, তার মানে কোডোমেনে অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট রয়ে আছে যারা ম্যাপিং এ পার্টিসিপেটই করছে না। তার মানে কোডোমেনে অনেকটা এক্সট্রা এলিমেন্ট রয়ে আছে যাদের প্রি ইমেজ, মানে যেহেতু বিটা বড় এর থেকে, যেহেতু এখানে এটা বড় বলছি, তার মানে অনেকগুলো এন পড়ে রয়েছে যাদের এন এর অনেকগুলো বি তে এলিমেন্ট পড়ে রয়েছে যাদের পি ইমেজ বা পাকবিম্ব এতে নেই। তার মানে ইজিলি বলতে পারবো যে হ্যাঁ নাম্বার অফ অন টু ফাংশনস কি জিরো। দেখো ক্লিয়ার কিনা বলো। এবার ওয়ান ওয়ান ফাংশন কত হবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট ধরো রয়েছে এখানে 1 2 3 করে এমটা এলিমেন্ট রয়েছে এবং তাদের প্রত্যেকের একটা করে ইমেজ রয়েছে, সেই সেই নাম্বার অফ সেই ইমেজ কাউন্টিংটা হচ্ছে আমার এনসিএম ইন্টু এম ফ্যাক্টোরিয়াল। এটা প্রুফ করা যায়, সেই প্রুফটাতে আমরা এক্ষুনি যাচ্ছি না। যদি তোমরা মনে করো যে হ্যাঁ তোমাদের প্রয়োজন যে প্রুফটা দেখতে চাও, তোমরা ইন্টারেস্টেড থাকো, অবশ্যই তোমরা কমেন্ট করবে, জানাবে, আমি নেক্সট দিন তাহলে তোমাদেরকে সমস্ত প্রুফগুলো আমরা দেখিয়ে দিতে পারি, বা নেক্সট দিন না হলেও বা যেদিন আর একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমরা দেখিয়ে দিতে পারি। তো তাহলে টোটাল নাম্বার অফ বাইজেকশন অফকোর্স জিরো। এবার লাস্ট কেস, যদি এম আর এন সমান হয়ে যায়, তাহলে এম আর এন সমান হয়ে গেল মানে কি এখানেও এমটা এলিমেন্ট রয়েছে, এখানেও এমটা এলিমেন্ট রয়েছে, এখানেও এনটা এলিমেন্ট রয়েছে, যদি এরা সমান হয়ে যায়, যদি কার্ডিনাল এ এর নাম্বার অফ এলিমেন্ট আর বি এর নাম্বার অফ এলিমেন্ট সমান হয়ে যায়, তাহলে কি টোটাল নাম্বার অফ অন টু ম্যাপস কতগুলো, এনটা ম্যাপস এন ফ্যাক্টোরিয়াল টোটাল নাম্বার অফ এলিমেন্টস, এন্ড টোটাল নাম্বার অফ ওয়ান ওয়ান ম্যাপ কত, এটাও এন ফ্যাক্টোরিয়াল, সো বাইজেকশন কটা হবে, এন ফ্যাক্টোরিয়ালটা হয়ে যাবে। ঠিক, তো এইটা হচ্ছে তোমাদের ট্রিক্স। দুটো কেস আমরা তিনটে কেসের ক্ষেত্রেই দেখালাম যে কেস 1 কেস 2 কেস 3 কি হতে পারে, যে যদি এমটা গ্রেটার দ্যান এন হয় তাহলে টোটাল নাম্বার অফ ওয়ান টু ফাংশনস কি কি হতে পারে, টোটাল নাম্বার অফ ওয়ান ওয়ান, জেনারেলি অন টু ফাংশনটা দেয় না, অনেকটা বড় এক্সপ্রেশন, তো এটা বের করা খুব কঠিন হয়। এই ফর্মুলাটা তুমি মনে রাখলে তো একটু সোজাই হয়ে গেল। তো কিন্তু
এই কেসটা দেয় খুব, যে m যদি লেস দ্যান n হয় তাহলে টোটাল নাম্বার অফ ওয়ান ফাংশন কত, ওটা এনসিএম ইন্টু এম ফ্যাক্টোরিয়াল, এটা দেয় মোটামুটি। তো টোটাল নাম্বার অফ ওয়ান টু ফাংশন আমরা দেখলাম, টোটাল নাম্বার অফ ওয়ান ফাংশন কত হবে, যদি এমটা বড়, এম এ অনেকগুলো এক্সট্রা এলিমেন্ট পড়ে রয়েছে, জিরো হয়ে যাচ্ছে, বাইজেকশন জিরো। এম লেস দ্যান ওয়ানের জন্য কি হচ্ছে, অন টু ফাংশন কি জিরো, ওয়ান ফাংশন কি এনসিএম ইন্টু এন ফ্যাক্টোরিয়াল এম ফ্যাক্টোরিয়াল, আর বাইজেকশন কত জিরো। আর এম ইকুয়াল টু এন এর জন্য কি হয়ে যাচ্ছে, অবশ্যই অন টু ম্যাপো এনটা এন ফ্যাক্টোরিয়ালটা, ওয়ান ম্যাপো এন ফ্যাক্টোরিয়ালটা, তাহলে বাইজেকশনটা কত এন ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল নাম্বার অফ ফাংশন এ টু বি কত, এ তে যদি এমটা ফাংশন থাকে, বি তে যদি এনটা ফাংশন থাকে, এন টু দি পাওয়ার এম, ঠিক, এন টু দি পাওয়ার এম, টোটাল নাম্বার অফ ফাংশন ফ্রম এ টু বি, মানে বি এর কার্ডিনালিটি টু দি পাওয়ার এ এর কার্ডিনালিটি, বি এর কার্ডিনালিটি টু দি পাওয়ার এ এর কার্ডিনালিটি। বোঝা গেল? দিস ইজ দ্য থিংস। তো এরপরে আমরা রয়েছে কি কম্পোজিশন। সবাই জানো কম্পোজিশন কি, ধরো খুব ভালোভাবে বললে দেখ কম্পোজিশন মানে কি, কম্পোজ করা। আমরা দেখবে রিলেশনের ক্ষেত্রে, সম্বন্ধের ক্ষেত্রেও কম্পোজিশন ব্যাপারটা দেখেছিলাম, যে সামথিং কম্পোজ করছে, ঠিক আছে, এর সাথে এর সাথে এরকম একটা কম্পোজিশন। তো কম্পোজিশন ব্যাপারটাকে যদি আমরা একটু দেখতে যাই, তো খুব সোজা, দেখো এক্স একটা, ধরো এ থেকে বি তে একটা ম্যাপিং টানছি, এ বি, এখানে আমি একটা সি, তিনটে, ধরো এফ একটা ম্যাপিং নিচ্ছি এ টু বি, মানে এ টু বি ম্যাপিংটা আমি বলছি ধরো এফ, আর বি টু সি আর একটা ম্যাপিং। তাহলে এখানে ধরো একটা এলিমেন্ট এক্স নিল, এক্স এফ ম্যাপিং এর দরুন বি তে গিয়ে কি তৈরি করলো, এফ এক্স তৈরি করলো, ঠিক, মানে এক্স এফ ম্যাপিং এর দরুন এ তে গিয়ে এফ এক্স তৈরি, বি তে গিয়ে এফ এক্স তৈরি করলো। আবার এই বিটা এফ এক্সটা বা জি ম্যাপিং এর দরুন, ধরো জি ম্যাপিং এর দরুন, জি ম্যাপিং এর দরুন জি সি তে গিয়ে আবার কি তৈরি করবে, জি অফ এফ এক্স। তার মানে এক্সটা এফ এর থ্রু ম্যাপিং এ, এফ ম্যাপিং এর থ্রু গিয়ে এফ এক্স তৈরি করলো, আবার এফ এক্সটা জি ম্যাপিং এর থ্রু গিয়ে জি অফ এফ এক্স তৈরি করে দিল, তাই তো। তাহলে এক্স থেকে, মানে এ থেকে সি তে ম্যাপিংটা কি হলো, বেসিক্যালি এ থেকে সি তে ম্যাপিংটা হয়ে গেল কি না, জি অফ এফ অফ এক্স টাইপ জিনিস হয়ে গেল না, সেইটাকে আমি একটা এইচ দিয়ে আমরা ডিফাইন করে থাকি, মানে এইচ কি অ্যাকচুয়ালি জি অফ এফ অফ এক্স, ঠিক, মানে এক্স থেকে এফ এক্স এ আমি এফ থেকে এক্স থেকে আমি এ থেকে বি তে একটা ম্যাপিং ডিফাইন করছি, দিস ইজ এফ, এফ ম্যাপিংটা এ থেকে বি তে যাচ্ছে যখন, ধরো এফ একটা ম্যাপিং এ থেকে বি তে যাচ্ছে, আর জি একটা ম্যাপিং বি থেকে সি তে যাচ্ছে, তাহলে এফ যদি এফ ম্যাপিং দিয়ে এ থেকে বি তে একটা এলিমেন্ট যায়, সেটা হচ্ছে এফ অফ এক্স। আবার সেটা যদি জি ম্যাপিং দিয়ে যায়, সেটা কি হয়ে যাবে, জি অফ এফ এক্স, সেইটাকে আমরা বলছি কি এইচ। তার মানে এইচ একটা ম্যাপিং কোথা থেকে কোথায়, এইচ একটা ম্যাপিং ফ্রম এ টু সি, এইচ একটা ম্যাপিং কোথা থেকে কোথায়, ফ্রম এ টু সি, রাইট, এটা বোঝা যাচ্ছে। যার জন্য আমরা লিখতে পারি যে এইচ অফ এক্স ইকুয়াল টু জি, দাঁড়াও, তো এইচ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি জি অফ এফ অফ এক্স, বোঝা গেল, এইচ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, জি অফ এফ অফ এক্স, ক্লিয়ার। এখানে প্রত্যেকটা এক্স কোথায় আছে, প্রত্যেকটা এক্স ফর অল এক্স বিলংস টু কোথায়, এ, দেখো প্রত্যেকটা এক্স আমি কোথা থেকে নিচ্ছি, এ থেকে নিচ্ছি। তো এই জিনিসটা, এইচটাকেই বলবো যে এফ আর জি এর সংযোজন করা বা কম্পোজিশন করা। দেখো এফ আর জি যেটা আছে, দেখো এফ একটা ম্যাপিং, জি একটা ম্যাপিং,
আমি এইচ ম্যাপিং দিয়ে এফ আর জি কে সংযোজিত করেছি। এইচ ম্যাপিংটা দিয়ে এফ আর জি কে আমি সংযোজিত করেছি, সেই জন্য এইচটাকে আমরা কি বলি, এইচ ইকুয়াল টু অ্যাকচুয়ালি জি অফ এফ এক্স। ঠিক আছে, তো এই জি অফ এফ এক্স কে আমি কিভাবে লিখি, আমরা জি অফ এফ এক্স এখানে বলছি না, এইচ ইকুয়াল টু জি অফ এফ এক্স, এই জি অফ এফ এক্স কে আমরা এইভাবে লিখি জি কম্পোজ এফ অফ এক্স, যেখানে ফর অল এক্সটা কোথা থেকে নিচ্ছি, এ থেকে। বোঝা গেল? এই যে জি অফ এক্স, মানে আমরা মাঝে মাঝে মানে হ্যাঁ মজার ছলে বলি গফ আর ফগ, এফ অফ এক্স এফ অফ জি এক্স, ঠিক আছে, তো সেটাকে আমরা ফগ বলি, আর জি অফ এফ এক্স এটাকে আমরা গফ বলি, তো ওই রকম একটা ব্যাপার। তো জি অফ এফ এক্স দ্যাট ইজ জি কম্পোজ এফ অফ এক্স, রাইট? তো সেটাকে আমরা লিখেছি জি অফ এফ এক্স, মানে যদি এফ, ওইটাই আর কি, মানে আমরা একটা সামারাইজ করে লেখা আছে যে এফ এ থেকে বি ম্যাপিং, জি বি থেকে সি ম্যাপিং, তাহলে দুটো ম্যাপিং সেই। তো এবার কাদের কাদের কম্পোজিশন করব, এফ আর জি এর কম্পোজিশন করব, এফ এন্ড জি এর কম্পোজিশন করব, এফ এবং জি এর কম্পোজিশন করব। সেই কম্পোজিশনটা কে করছে, এইচ করছে, সেই এইচটাকে আমরা নাম দিচ্ছি এইচ, এইচ ইকুয়াল টু এইচ দিয়ে ডিফাইন করছি, এইচ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি জি অফ এফ, এইভাবে ডিফাইনটা করছি। মানে এইচ ম্যাপিংটা কোথা থেকে কোথায়, জি অফ এফ ম্যাপিংটা কোথা থেকে কোথায় ডিফাইন হচ্ছে, এ থেকে সি তে। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো, যে এ মানে এই ম্যাপিংটা কোথা থেকে কোথায় ডিফাইন হচ্ছে, যে এ থেকে সি তে। ক্লিয়ার? মানে দেখো এবার যদি আমরা এভাবে দেখতে চাই যে এক্স ওয়াই জেড তিনটে এলিমেন্ট, এক্স ওয়ানে ম্যাপ করছিল, ওয়ান আবার পি তে ম্যাপ করেছে, এটা ধরো এফ দিয়ে ম্যাপ করেছে, আর এটা ধরো জি দিয়ে ম্যাপ করেছে। আচ্ছা একটু ছোট করে নিই তাহলে বুঝতে ভালো। ধরো এটা এফ দিয়ে ম্যাপ করেছে, আর এটা জি দিয়ে ম্যাপ করেছে, তাই তো? এটা একটা এফ দিয়ে ম্যাপ করছে, একটা জি দিয়ে ম্যাপ করছে, রাইট? তো ধরো এক্স ওয়ানে যাচ্ছে থ্রু এফ দিয়ে, এক্স প্রথমে ওয়ানে যাচ্ছে কোন ম্যাপ দিয়ে, এফ ম্যাপ দিয়ে, আবার ওয়ান আবার পি তে যাচ্ছে কোথায়, জি ম্যাপ দিয়ে, তার মানে এক্স পি তে যাচ্ছে কোথায়, জি কম্পোজ এফ দিয়ে, মানে জি কম্পোজ এফ মানে যেটাকে বলছি জি অফ এফ অফ এক্স দিয়ে। বোঝা গেল? এটাই করেছে। সিমিলারলি ধরো ওয়াইটা যাচ্ছে দুইয়ে, দুইটা যাচ্ছে কিউতে, তার মানে কি ওয়াইটা কিউতে যাচ্ছে কিভাবে, জি কম্পোজ এফ দিয়ে। আবার জেডটা তিনে, এটা জেডটা তিনে যাচ্ছে প্রথমে এফ দিয়ে, আবার তিনটা আরে যাচ্ছে কোথায়, জি দিয়ে, তার মানে এটা কি জি কম্পোজ মানে জি অফ এফ এক্স দিয়ে যাচ্ছে। সেই জি অফ এফ এক্সটাকে আমরা জি কম্পোজ এফ অফ এক্স দিচ্ছি, সেটাকে আমরা আবার এইচ এক্স দিয়ে ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, hx equal to g compose f of x, that is g of fx. ক্লিয়ার কিনা বলো? ঠিক, যেখানে ফর অল এক্সটা কিন্তু এ থেকে, ঠিক আছে, এইটা যেন ভুল হয় না যে প্রত্যেকটা এক্স মানে ফর অল এক্স, এটা ফর অল এর সাইন বিলংস টু এ থেকে, এটা যেন কখনো ভুল না হয়। ক্লিয়ার? দেখো কোনো কোয়ারি থাকলে বলো। আচ্ছা এরপরে হ্যাঁ দুটো নোটস লেখা আছে, দেখো যে ফাংশন জি অফ এফ মানে জি অফ এফ এক্স এক্সিস্ট অনলি হোয়েন রেঞ্জ অফ এক্স ইজ সাবসেট অফ ডোমেন অফ জি। মানে জি অফ এফটা তখনই এক্সিস্ট করবে, দেখো এটা কিনা বুঝতে পারছো কিনা বলো, জি অফ এফ এক্সটা মানে জি অফ এফ এক্সটা তখনই এক্সিস্ট করবে, কখন এক্সিস্ট করবে না যদি রেঞ্জ এফ এর রেঞ্জটা, রেঞ্জ অফ এফটা যদি সাবসেট অফ ডোমেন অফ জি হয়, রেঞ্জ অফ এফটা যদি সাবসেট অফ ডোমেন অফ জি হয়। অফকোর্স রেঞ্জটা তো ডোমেনের সাবসেট হতেই হবে, না হলে জি অফ এফ এক্সিস্ট করবে কি করে? ঠিক আছে,
বোঝা গেল? তো জি অফ এফ আরেকটা কি বলেছে, জি অফ এফ এক্স সিম্পলি দ্য জি ইমেজ অফ এফ এক্স। অবশ্যই জি অফ এফ এক্সটা কি মানে জি, এটা কি জি অফ এফ এক্স মানে এফ অফ এক্স মানে কি এক্স, এক্স এর এফ ইমেজ না। এফ অফ এক্সটাকে কি বলতাম যে এক্স এর উপর এফটাকে চাপিয়ে আমরা একটা ইমেজ পাচ্ছি। জি অফ এফ এক্স কি এফ এক্স এর জি ইমেজ, যেখানে এফ এক্সটা কি এফ ইমেজ অফ এক্স, তাই তো? এফ এক্সটাকে কি বলি এক্স এর এফ ইমেজ, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট মানে অল এক্স কোথা থেকে নিচ্ছি, এ থেকে নিচ্ছি। তার মানে জি অফ এফ এক্সটা কি বলবো এফ এক্স এর জি ইমেজ, কেন এফ এক্সটাকে কি বলি এক্স এর এফ ইমেজ, তাহলে জি অফ এফ এক্সটাকে কি বলবো এফ এক্স এর জি ইমেজ। বোঝা গেল? ঠিক আছে, এরপরে আমরা কিছু প্রপার্টিজ অফ মানে কম্পোজিট ফাংশনের কিছু প্রপার্টিজ দেখব। আমরা প্রুফে যাব না, ঠিক আছে, আমরা জাস্ট মানে প্রুফগুলো পরের দিন আমি একটু তোমরা যদি চাও আমি বলতে পারি, মানে একটু ডিসকাস করে দিতে পারি, কিন্তু আমার প্রুফগুলো খুব একটা দরকার নেই, কেননা তোমাদের তো এমসিকিউ কোয়েশ্চেন, তো তোমাদের ইনটিউশনালি প্রুফগুলোকে বুঝে রাখা দরকার। তো ইনটিউশন দিয়ে ব্যাপারটাকে বুঝে রাখা দরকার বা ফিল করা দরকার যে জি এফ আর জি যদি দুটো ফাংশন হয়, এফ আর জি ধরো দুটো ফাংশন, এফ একটা ফাংশন আর জি একটা ফাংশন, দুটো ফাংশন, দেন তাদের কম্পোজিশনটা মানে জি অফ এফ এক্স মানে এফ অফ মানে এইটা ধরো এরকম যদি বলি, মানে এফ অফ এক্স মানে জি অফ এফ অফ এক্স আর এফ অফ জি অফ এক্স কখনোই দুটো সমান হবে না। এফ আর জি যদি দুটো ফাংশন হয়, জি অফ এফ অফ এক্স আর এফ অফ জি অফ এক্স কখনোই সমান হবে না। মানে যে কোনো ফাংশন তুমি নাও, একটা আরবিটারি ফাংশন নিয়ে দেখো যে তাদের কম্পোজিশন করো, জি কম্পোজ এফ এক্স করো আর এফ কম্পোজ জি এক্স করো। মানে প্রথমে ধরো একটা ফাংশন নিয়ে নিলে, সাপোজ আমরা নিই একটা ফাংশন, তাহলে ধরো এক্সএস এফ এক্স নিলে হচ্ছে এফ এক্স নিলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর জি এক্স নিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এফ অফ জি অফ এফ এক্স মানে কত, মানে জি অফ এফ এক্স চাইছি, মানে জি অফ এফ এক্স মানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই তো? এবার জি অফ এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান মানে কত, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় আমি এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসিয়ে দেবো। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? এবার ধরো সাপোজ এবার ধরো আমি এফ অফ জি এক্স নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটাকে আর একটু ভেঙে নিই, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস কি টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার, ঠিক? আচ্ছা, জি অফ এফ এক্স নিই আমি। তো এখানে কি হচ্ছে দেখো, এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রাইট? তো এটাকে কি লিখতে পারি, এফ এফ অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাই তো? দেখা যাচ্ছে তো নাকি? না, দেখা যাচ্ছে না।
এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান, রাইট? দেখা যাচ্ছে তো? হ্যাঁ। তো এবার এক্স টু দি পাওয়ার ফোর, এটা মানে কত হয়ে গেল? এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স প্লাস টু। দেখো এটা তো এফ অফ জি এক্স ছিল, এটা জি অফ এফ এক্স ছিল, এটা এফ অফ জি এক্স ছিল, দুটো কি সমান? দেখো তার মানে কি হলো, এফ অফ জি এক্সটা নট ইকুয়াল টু, দেখো, জি অফ এফ এক্স হয়ে গেল। হলো তো? মানে যে দুটো ফাংশনের কম্পোজিশনটা কখনোই ইকুয়াল হলো না, জি কম্পোজ এফ মানে এফ কম্পোজ জিটা কখনোই জি কম্পোজ এফ হলো না। বোঝা গেছে? তো এরকম বাট যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা দেখি, যে কম্পোজিশন মানে এফ কম্পোজ জি কম্পোজ এইচ ইকুয়াল টু এফ কম্পোজ জি কম্পোজ এইচ হবে, কিন্তু মানে এ জি কম্পোজ এইচ, এই জি কম্পোজ এইচ করলাম, ধরো এফ জি এইচ তিনটে ফাংশন তোমার কাছে আছে, জি কম্পোজ এইচ করে নিয়েছি, ঠিক আছে? তার উপর আমি এফ কম্পোজ করছি, মানে অ্যাসোসিয়েটিভিটি যদি আমি চেক করি তো ফাংশন কম্পোজিট অফ এ ফাংশন অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করে, ঠিক আছে? তো আরেকটা 3 নাম্বার, যে কম্পোজিট ফাংশন অফ এ টু ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ফাংশন ইফ এক্সিস্ট ইজ উইল অলসো বি ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ফাংশন। যদি ওয়ান ওয়ান আর অন টু ফাংশন এক্সিস্ট করে সেটা অবশ্যই ওয়ান ওয়ান অন টু ফাংশন হবে। আর নন পিরিয়ডিক ফাংশন যদি হয়, আমি বলেছিলাম তোমাদের পিরিয়ডিক ফাংশন কি, তো দুটো নন পিরিয়ডিক ফাংশনের যদি কম্পোজিশন করো সেটা পিরিয়ডিক হতে পারে, আর দুটো পিরিয়ডিক ফাংশন সব মানে নন পিরিয়ডিকও হতে পারে, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে প্রপার্টিজ অফ এ কম্পোজিশন অফ এ ফাংশন, কম্পোজিশন ফাংশনের প্রপার্টি, ঠিক? এগুলো হচ্ছে প্রপার্টিজ অফ এ কম্পোজিশন অফ এ ফাংশন, মানে কম্পোজিট ফাংশনের প্রপার্টিগুলো হচ্ছে এটা। তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যে এফ আর জি দুটো ফাংশন হলে তাদের কম্পোজিশনটা ইকুয়াল হবে না, এফ কম্পোজ জি, জি কম্পোজ। আমি একটা কাউন্টার এক্সাম্পল নিয়ে ফলস প্রুফ করে দিয়েছি। দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিলাম, জি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিলাম, এবং দেখো তার কম্পোজিশনটা করে দেখলাম, এটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার এলো, এটা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স প্লাস টু চলে এলো, নট ইকুয়াল। বোঝা গেল? আর তারপরে নন পিরিয়ডিক ফাংশন ক্যান বি পিরিয়ডিক, কম্পোজিট অফ এ কম্পোজিশন অফ এ টু নন পিরিয়ডিক ফাংশন ক্যান বি পিরিয়ডিক, মানে পিরিয়ডিক হতে পারে, আবার নন পিরিয়ডিক ফাংশন ক্যান বি পিরিয়ডিক ফাংশন ক্যান বি নন পিরিয়ডিক, একটা পিরিয়ডিক ফাংশনটাও নন পিরিয়ডিক হতে পারে। ক্লিয়ার? আর তোমাদের জন্য আমি একটা লিস্ট করে দিয়েছি, যে ডোমেন ফাংশনের ডোমেন আর রেঞ্জের যত টাইপ অফ ফাংশন রয়েছে এখানে একটা মানে লং লিস্ট করে দেওয়া আছে। এটা তোমাদের আশা করি খুব উপকার হবে, মানে বিশেষ করে যারা জেইর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট এই লিস্টটা, মানে যারা জেইর জন্য মানে তৈরি হচ্ছ তাদের জন্য তো এই লিস্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো লিস্টটা আমি আমার তো মানে প্রত্যেকটা প্রুফ করে দেখার আমার এখানে মানে অপরচুনিটি নেই, তো তোমরা বাড়িতে রিচেক করতে পারো। যে পলিনোমিয়াল ফাংশন দেখেছো, আমাদের ফাংশনটা কি, ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম টাইপের ফাংশনগুলো তার ডোমেন আর হয়, রেঞ্জ আর হয়। আইডেন্টিটি ফাংশন তার ডোমেন আর হয়, রেঞ্জ আর হয়, সব দেখেছি আমরা। কনস্ট্যান্ট ফাংশন ডোমেন আর হয়, রেঞ্জ কি হয়, সিঙ্গেলটন এলিমেন্ট থাকে কোডোমেনে, রেঞ্জে, তাই তো? রেসিপ্রোকাল অফ 1/x তার ডোমেন আর জিরো হয়, জিরোটা থাকবে না, যেহেতু জিরো ইনপুটটা নিতে পারবো না, রেঞ্জও আর জিরো, মানে ঠিক আছে। সিগনাম ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা দেখেছি অলরেডি, এক্স প্লাস বি একটা ফাংশন তার ডোমেন রেঞ্জ, এক্স কিউব প্লাস বি তার ডোমেন আর রেঞ্জও আর, এক্স স্কোয়ার আর মড এক্স এই ফাংশনগুলোর ডোমেন আর রেঞ্জ হচ্ছে আর প্লাস ইউনিয়ন জিরো, এক্স কিউব প্লাস এক্স মড এক্স ডোমেন আর রেঞ্জ আর, এক্স প্লাস মড এক্স ডোমেন আর রেঞ্জ আর প্লাস ইউনিয়ন জিরো, এক্স মাইনাস মড এক্স ডোমেন আর রেঞ্জ আর মাইনাস ইউনিয়ন জিরো, বক্স এক্স ডোমেন আর রেঞ্জ জেড, এক্স মাইনাস বক্স এক্স মানে ফ্র্যাকশনাল পার্টটা তা আর মাইনাস ডোমেন আর
রেঞ্জ হচ্ছে 0, ক্লোজ 0 ওপেন 1। এক্স সিগনাম ফাংশন এই বক্স এক্স সরি মড এক্স বাই এক্স, তো এটা দেখেছি আমরা কি বলে আর 0 আর রেঞ্জ কি 1 -1 দেখেছি তো, -1 1। তো a টু দি পাওয়ার x দেখেছি ডোমেন a যখন 0 এর বড় তখন ডোমেন আর রেঞ্জ আর প্লাস, log x আর প্লাস ডোমেন রেঞ্জ আর, sin x আর -1 থেকে 1, cos x আর -1 থেকে 1, tan x আর মাইনাস ওই যে যেখানে tan ইনফিনিটি দিয়ে দেয় সেইটা বাদ দিয়ে দিচ্ছি, যে আমরা দেখবো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে দেখবো 2n প্লাস 1 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তে, আর রেঞ্জ আর cot x সেম ওয়েতে, sec x cosec x আমরা দেখেছি, sin ইনভার্স x cos ইনভার্স x -1 থেকে 1 ডোমেন আর রেঞ্জ হচ্ছে পাই বাই 2 থেকে পাই বাই 2, tan ইনভার্স x এটা তোমরা একটা কাজ করতে পারো, তোমাদেরকে আমি ভালো পরামর্শ দিচ্ছি, এটা একটা লিস্ট করে খাতায় লিস্ট করে তোমরা একটা কোথাও টাঙিয়ে রাখতে পারো এবং প্রত্যেকদিন এটাকে দেখা প্র্যাকটিস করো, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এর বাইরে আর ফাংশন অলমোস্ট নাই বোধহয়। তো আমি একটা পুরোটা লিস্ট করে দেওয়ার চেষ্টা করেছি, কোসেক এক্স এর সাইন ইনভার্স এক্স -1 থেকে 1 আর রেঞ্জ হচ্ছে পাই বাই 2 থেকে পাই বাই 2, কস ইনভার্স এক্স -1 থেকে 1 পাই বাই 2 পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, ট্যান ইনভার্স এক্স আর 0 পাই, কট ইনভার্স এক্স সরি tan cot ইনভার্স x আর 0 পাই, sec ইনভার্স x আর -1 to 1 এটা, আর cosec ইনভার্স x রাইট। তো এই আমাদের লিস্ট ছিল, যে আমরা আশা করছি লিস্টটা পুরোটা ভিজিবল হচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ লিস্টটা তো পুরোটাই বোঝা যাচ্ছে, খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা রিচেক করো প্রত্যেকটা ফাংশন নিয়ে নিয়ে দেখো এবং তার ডোমেন আর রেঞ্জটাকে মানে যে এটাই হচ্ছে কিনা একটা রিচেক করো, টেস্ট করো যে হ্যাঁ এটাই ডোমেন এটাই রেঞ্জ কিনা। তো তোমরা চেক করে আমাকে জানিও যে মানে লিস্টটা আশা করছি তোমাদের খুব উপকারে লাগবে, যে প্রত্যেকটা ফাংশন তার ডোমেন তার কি রেঞ্জটা কি। তো এটাই তোমাদের ইম্পর্টেন্ট খুব, যেই জন্য খুবই ইম্পর্টেন্ট, তো এটা খুব দরকার লাগে আমাদের, তো এইটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, তো এর পরের দিন আর ফাংশনের একটু পার্ট রয়েছে সেটা কমপ্লিট করে আমরা তারপরে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো আশা করছি ফাংশনটা অলমোস্ট শেষ করে ফেললাম, আমাদের যতটুকু বেসিক সিলেবাসের মধ্যে রয়েছে। তো আরও কিছু তোমাদের কোয়ারিজ, কিছু প্রশ্ন, যা ডাউট সব কিছু যা রয়েছে তোমরা ইজিলি জিজ্ঞাসা করতে পারো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রয়েছে, সেখানে কানেক্ট হয়ে তোমরা কোয়ারিজ করতে পারো, কমেন্ট করতে পারো। তো এই তো নেক্সট ক্লাসে আমরা ফাংশনের আর কিছু পোর্শন বাকি রয়েছে সেগুলো একটু দেখে তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। তো আজকের জন্য টাটা, বাই।